নমস্কার, এবার ঠোটকাটা স্পেশালের পালা। দেখুন, আপনাদের আমার সামনে দুটো সোশ্যাল মিডিয়া পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। একটায় লেখা সিপিএমের একজন বিধায়ক সিপিএমের, তবুও তারা মিছিল করেছে বা মিছিল সংগঠিত করেছে, আর তৃণমূলের 80 জন বিধায়ক সবাই চুপ। অন্যটায় লেখা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে ধন্যবাদ জানিয়ে কি লেখা আছে, ধন্যবাদ সেলিমদা, সাহস তো দেখালেন, কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে গ্ল্যাডিয়েটরের মতো মরাই শ্রেয়। দুটো পোস্টই বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। কে তিনি? চেনেন তাকে? আলাপ আছে? তিনি পেশায় ডাক্তার, কিন্তু রাজনীতির মাঠে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে তিনি তৃণমূলের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। কাকলি দেবী আবার লোকসভায় তৃণমূলের চিফ হুইপ। বারাসাতের সাংসদের ছেলে বিগত দিনে টিকিট পাওয়ার জন্য যেভাবে মরি হয়ে গেছিল, টিকিট না পেয়ে ওনার যে বোধগম্য হয়েছে, উনি যে বুঝতে পেরেছে তৃণমূল দলটা আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যে কোম্পানি মালিকিন হেরে যাওয়ার পর সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, উনি বুঝতে পেরেছে। এখন জিতেও মুখ লুকাতে হচ্ছে তৃণমূলকে, কারণ তৃণমূল উপলব্ধি করতে পারছে যে মানুষের মন থেকে সরে গিয়েছে এবং তীব্র ঘৃণা মানুষের মধ্যে তৃণমূল সম্বন্ধে। সুতরাং যে কটা আসন জিতেছে সে কটা আসনের জন্যও যদি বিজয় মিছিল করে, তাহলে সেই বিজয় মিছিলে মানুষ থুতু ছেটাবে। ডাক্তার কাকলি ঘোষ তার এমপি, কিন্তু তার ছেলে কোনোদিন পলিটিক্যাল ব্যাপারে আসেনি। সে সাধারণ মানুষ হিসেবে তার বক্তব্য রেখেছে, রাখতে পারে। সিপিএম সারা পশ্চিমবাংলাতেও যদি বিজয় মিছিল করে, কেউ বলবে না সাধারণ মানুষ যে চোরেদের মিছিল যাচ্ছে। সাংসদের ছেলে বলেই সে যে পলিটিক্যাল হতে হবে, আমার দলের সে মেম্বারও না, দলের সঙ্গে যোগাযোগও নেই, স্বাভাবিক কারণে তার সম্বন্ধে আমার মনে হয় বেশি কথা খরচ করা উচিত না। বারাসতে তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত মুখে বলছেন বটে, কিন্তু একজন তৃণমূল এমপির ছেলে এসব পোস্ট করায় দলের ভিতরে কোনো অস্বস্তি কি সত্যি হচ্ছে না? ভোটের রেজাল্ট আউটের পর থেকে সত্যি তো তৃণমূলের বড় ছোট, মেজো ছোট, যে স্তরেরই হোক, নেতারা কার্যত ভ্যানিশ। যারা সামনে আসছেন তারা টার্গেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নেতারা ভ্যানিশ। তা নিয়ে পোস্ট করছেন লোকসভায় চিফ হুইপের ছেলে। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। আজ বিধানসভায় শপথ নিলেন নতুন এমএলএরা। সেখানেও একটা অবাক করা কাণ্ড। একের পর এক তৃণমূল এমএলএ সিএম এর চেম্বারে ঢুকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এলেন। বুধবার বিধানসভায় দেখা গেল সৌজন্যের ছবি। যদিও অনেকে বলছেন এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো সমীকরণ। যদিও যারা মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন সেই সমস্ত তৃণমূল বিধায়কদের বক্তব্য একেবারেই সৌজন্যের খাতিরেই তারা মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। নাম না করে তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। মুর্শিদাবাদে যে 3 জন বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তার ঘরে গিয়ে, অতীতে শুভেন্দু অধিকারীর সঙ্গেই ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ এবং আকরুজ্জামানের একটা ভালো সম্পর্ক ছিল অনেকে বলেন। তার কারণ, যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন ওই সব জেলায়, সেই সময় কিন্তু তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আবার দেখা গেল রানীনগরের নতুন বিধায়ক জুলফিকার আলী তার পিঠ চাপড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুই কি সৌজন্য, নাকি পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো সমীকরণ? প্রবীণ নেতা, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় কি এই সমীকরণটাকেই আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন? আকরুজ্জামান, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখরা কেউই নতুন মুখ নন কিন্তু শোভনদেব বাবু। তারা কিন্তু বিধানসভার নিয়মকানুন জানেন এবং সর্বোপরি তারা এটাও জানেন যে তাদের নেত্রী শুভেন্দুবাবুকে বা মুখ্যমন্ত্রীকে কোনো কংগ্রাচুলেশনস জানাননি, এবং এই সরকারের যে ম্যান্ডেট এই সরকার পেয়েছে সেই জনাদেশটাকেই তিনি অস্বীকার করেছেন। আর দলের বিধায়করা সৌজন্য বিনিময় করতে যাচ্ছেন। আচ্ছা, না হয় এটা আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে তৃণমূলে থাকার সময় মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু, ফলে একসময় তারা কলিগ ছিলেন একই দলে, সেই সূত্রেই ওদের সঙ্গে শুভেন্দুর বিশেষ দহরম মহরম। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করলেন
সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা বসুনিয়া, তিনি তৃণমূলের, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তৃণমূলের এমএলএ। সঙ্গীতা আবার কোচবিহারের তৃণমূল এমপি জগদীশ বসুনিয়ার স্ত্রী। সিএম এর ঘরে গিয়েছিলেন শোনা যাচ্ছে, তার সঙ্গে কথা বলেছেন, কি কথা হলো? আমি একটু দেরিতে এসেছি তো আমি গিয়ে বলছি যে আমি তো লেট হয়ে গেছে, বলছে যে সামনে বসুন। তা আমি বলছি স্যার, না স্যার না দাদা, সামনে বসুন, তারপরে নামটা ডেকে দিচ্ছি। তারপরে আমার নামটা ডেকেছে, আমি শপথ নিয়ে চলে এসেছি। আর কোনো কথা হলো না, দাদা আমি আসছি বলে আসুন। এক এমপির ছেলে খোঁচা মেরে পোস্ট করছেন, মানে নিজের দলকেই খোঁচা মেরে পোস্ট করছেন, আর এক এমপির স্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। গোলমেলে ব্যাপার ঠেকছে না। আসুন আপনাদের একটা অঙ্ক দেখাই, সব কিছুর পেছনে তো অঙ্ক থাকতেই পারে। সরকার গড়তে লোকসভায় 272 আসন দরকার। প্রথম দুবার একাই সেই সংখ্যা পেয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী, তার দল পেয়ে গিয়েছিল। কিন্তু 2024-এর ভোটে নরেন্দ্র মোদীর দল বিজেপি কিন্তু 240টা আসন পায়। ফলে তেলেগু দেশমের 16 আর নীতিশ কুমারের জেডিইউর 12, মোট 28 জন এমপির ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে, মানে কেন্দ্রীয় সরকারকে। আর তৃণমূলের একার হাতেই 29 জন এমপি রয়েছেন, লোকসভার কথা বলছি। রাজ্যে হারের পর বিজেপির ঘরে ঢোকার কোনো চেষ্টাই কি তৃণমূলের কোনো এমপি করছেন না আড়ালে আবডালে? আচ্ছা, এই অঙ্কটাই কি চাপে ফেলে দিয়েছে কালীঘাটকে? তাই কি আগামীকালের বৈঠক? বৃহস্পতিবার বিকেল 4টের সময় কালীঘাটে দলের সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তৃণমূল কংগ্রেস ভেঙে অনেক বিধায়ক সাংসদ যোগ দেবেন বিজেপিতে। তা নিয়ে আলোচনা চতুর্দিকে, বিশেষত একের পর এক বিল পাশ করানো এবং কেন্দ্রে চন্দ্রবাবু নাইডুর নির্ভরতা কমানোর জন্য নাকি বিজেপি ইতিমধ্যেই যোগাযোগ করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদের সঙ্গে। এ নিয়ে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা, বিভিন্নজন প্রকাশ্যে একথা নিয়ে দাবিও করছেন। এমনই আবহে সাংসদদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর বিশেষ বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। ভেবেছিল লোভ দেখাইয়ে ভোটে হবে পার, ওনার বিবির পরে টেক্কা মেরে মোদিজি দেখায় চমৎকার, মোদিজি দেখায় চমৎকার। এরই মধ্যে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া, যিনি আবার কোচবিহারের তৃণমূল সাংসদের স্ত্রীও বটে, আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়ক সাংসদ তাদেরকে নিয়ে বৈঠক করবেন। সেই সময় সাংসদের স্ত্রী যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরে, আর সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। ছবিটার মধ্যে অন্য কিছু নেই তো, রাজনৈতিক মহল সেই চর্চাও করছে। জেলা শাসকদের কাছে অর্ডার হয়ে গেছে 12% সুদসহ যারা দাগি এসএসসি 2016 প্যানেলের সমস্ত দাগিদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। টাকা ফেরত এখন আমাদের কাছে, যেটা কোনো জব নেই, বাড়ির অবস্থা ঠিক নেই, আমার মাথার উপরে লোন ছিল, এখনো অবধি লোনের সেই বোঝা টানতে হচ্ছে। তার থেকে আমাদের জেল যদি হয়ে যায় আমরা তাতেও খুশি, জেলের ভাতটা পাওয়া যাবে। আগের সরকার দায়ী। চিহ্নিত অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের টাকা ফেরত দিতেই হচ্ছে। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে যারা টেন্টেড তাদের সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে, যে কবছর তারা চাকরি করেছেন, মানে ওই অযোগ্য কোট আনকোট চাকরি, যে চাকরিটাই অবৈধ। বিজ্ঞপ্তি জারি করেও গড়িমসি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টাকা আদায়ের কোনো সাধু চেষ্টা বা সদিচ্ছা আগের সরকারের ছিল না। রাজ্যে পালাবদলের পরই প্রশাসনিক স্তরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেল। এখনও এই নতুন সরকার এখনও আড়মোড়া ভাঙেনি।
আজ বিধায়করা শপথ নিলেন সবে, গত 7 তারিখই মেমো জারি করে দিয়েছে শিক্ষা দপ্তর, কাজ ঝুলিয়ে রাখা হবে না। জেলা শাসকের কাছে নির্দেশ গিয়েছে, প্রত্যেক জেলা শাসকের কাছে দ্রুত কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। খাতায় র্যাঙ্ক জাম, আউট অফ প্যানেল নেতাদের ঘুষ দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল। সুপ্রিম কোর্ট অর্ডার ছিল যে 12% সুদ সহ তাদেরকে বেতন ফেরত দিতে হবে। কিন্তু বর্তমান যে পরিবর্তনের জনগণের সরকার এসেছে, জেলা শাসকদের কাছে অর্ডার হয়ে গেছে 12% সুদ সহ যারা দাগি এসএসসি 2016 প্যানেলের সমস্ত দাগিদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। প্রথমে 2024 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট ওই নির্দেশে ইনট্যাক্ট রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এতদিন না মানার জন্য আমরা কন্টেম্পট ফাইল করি। সেই কন্টেম্পটের কমপ্লায়েন্সে প্রথমে ওরা জাস্ট একটা ওই ডিএম গুলোকে একটা করে কমিউনিকেশন করে ডিসেম্বর মাসে ফেলে রেখে দিয়েছিল। আজকে এই যখন নতুন সরকার এসছে তারপরে দেখছি যে নোটিফিকেশন দিয়েছেন, তারা জানতে চাইছেন যে কি পদক্ষেপ হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের ক্ষেত্রে। দেখুন, এমনিতেই আমাদের রাজ্যটা এখন ঋণে জর্জরিত, তার উপর মহিলাদের ভাতার টাকা সেটা দ্বিগুণ হচ্ছে, ফলে সরকারের কোষাগারে মানে রাজকোষে চাপ বাড়বে, এটা সবাই জানে। এরম একটা পরিস্থিতিতে সরকারও একদিকে অপচয় কমাতে চাইছে, অন্যদিকে নতুন আয়ের উৎস বাড়াতে চাইছে। টেন্টেড বা দাগিদের থেকে সুদ সহ এত বছরের বেতনের টাকা আদায় হলে রাজকোষে কিছু টাকা তো অন্তত আসবে অ্যাটলিস্ট। টাকার অঙ্কটা কিন্তু নেহাত মন্দ নয়। চিহ্নিত অযোগ্য 5250 জন, এর মধ্যে অযোগ্য শিক্ষক 1806 জন, আর বাকি 3453 জন অযোগ্য শিক্ষাকর্মী। সূত্রের খবর যে প্রত্যেককেই কিন্তু বহু লক্ষ টাকা করে দিতে হবে, এমনকি যারা শিক্ষক অযোগ্য তাদের প্রায় 25-26 লাখ টাকা ফেরত দিতে হবে, আমরা হিসাব করে দেখছি। আর যারা শিক্ষাকর্মী নন টিচিং অযোগ্য টেন্টেড, তাদেরকে কিন্তু 17-18 লাখ টাকা ফেরত দিতে হবে। এত বছরের হিসেব করে দেখুন একবার, কারণ সুদ আছে সঙ্গে, ফলে সুদে আসলে বিপুল অঙ্কের টাকা অযোগ্যদের কাছ থেকে আদায় করতে পারবে সরকার। সুতরাং চিহ্নিত অযোগ্যরা এবার বুঝতে পারছেন কত ধানে কত চাল, তারা কিভাবে ফেরাবেন। টাকা ফেরত এখন আমাদের কাছে, যেটা কোনো জব নেই, বাড়ির অবস্থা ঠিক নেই, আমার মাথার উপরে লোন ছিল, এখনো অবধি লোনের সেই বোঝা টানতে হচ্ছে। বেতন যখন ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তো সরকারের তো কোনো সরকারেরই কিছু করার নেই। সরকার বেতন ফেরত নিচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। একটা জায়গায় ছোট ডেলিভারি কাজ করছে, সেখানে 10,000 টাকা স্যালারি পাচ্ছে, সেটা দিয়ে ঘরে সংসার করব না টাকা ফেরত দিব? তার থেকে আমাদের জেল যদি হয়ে যায় আমরা তাতেও খুশি, জেলের ভাতটা পাওয়া যাবে। দেখুন, আইন কিন্তু কোনো অজুহাত শুনবে না, কোনো রকম কান্নাকাটি আইন শুনবে না। তার থেকেও বড় কথা, যাদের টাকা দিতে হবে তারা এবার সম্ভবত চেপে ধরবেন সেই রাঘব বোয়ালদের, যাদের কাছে টাকা দিয়ে চাকরি হয়েছিল, ফলে সেই মুখোশগুলো এবার খুলে পড়বে। আগের সরকার দায়ী, সরকার ছাড়া কেউ দায়ী না। সরকার এবং পর্ষদ এবং এসএসসি যারা কর্তৃপক্ষ ছিল তারা দায়ী। যারা টাকাটা নিয়েছিল, টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল, তাদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এটাই তো রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং শিক্ষা মহলের কাছে। এই টেন্টেড যারা ছিল বলুন বা এই 26,000 জন, এদের ছাড়া কারুর কোনো শাস্তি হয়নি। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল সেই লোকগুলো তো এখনো ঘুরে বেড়াচ্ছে। আজকে পার্থ চ্যাটার্জি তিনিও ঘরেই বসে আছে। তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের উত্তর চাই। আমাদের আর চাওয়া বলে কোনো কিছু নেই, আমাদের ভাত খাওয়ার মতো এখন টাকা নেই।